নমস্কার সবাইকে, রাইট ইনসাইট উইথ সোমালি এই চ্যানেলে সবাইকে স্বাগত। প্রত্যেকটা পর্বেতে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করি, সেরকমভাবে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। শরীর তো আছেই, শরীরের সাথে সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ, বাট অনেক সময় আমরা এটাকে নেগলেক্ট করি। আজকে কথা বলবো আমাদের মনোরোগ নিয়ে, অর্থাৎ আমাদের মানসিক প্রবলেম বা মানসিক সমস্যা নিয়ে। সেই জন্য আজকে আমার সাথে আমি যাকে পেয়েছি সে শুধুমাত্র একজন ডক্টর নন, আমার বাল্যবন্ধুও বটে। আমার শোতে অনেক ওয়েলকাম ডক্টর সঞ্চরী রয়। নমস্কার। মনোরোগ বিশেষজ্ঞ এবং এই ব্যাপারে অনেক দিন ধরে প্র্যাকটিস করছে। তো যে টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিজিজ, বা এক কথা যাকে আমরা বলি ওসিডি। তো প্রথমেই এই ওসিডি নিয়ে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, ওসিডি বলতে আমরা কী বুঝি? আমরা ওসিডি বলতে ক্যাজুয়ালি অনেক সময় বলে থাকি আমার না ওসিডি আছে, আমি ভীষণ খুঁতখুঁতে মানুষ, আমি খুব সব কিছুতেই পারফেক্ট জিনিসপত্র চাই, আমার তার মানে হচ্ছে ওসিডি আছে। কিন্তু ওসিডি কিন্তু এত ক্যাজুয়ালি বলা যায় না, এটা একটা অনেক গভীর জটিল একটা মানসিক সমস্যা। এবং এই সমস্যাটা কিন্তু অনেক রকম ফ্যাক্টর নিয়ে তৈরি হয়, মানে এটার কোনো একটা নির্দিষ্ট কারণে যে ওসিডি হচ্ছে তা নয়, অনেকগুলো কারণ নিয়ে এই জটিল সমস্যাটা তৈরি হয়। তো এই ওসিডির একদম মেন যে কম্পোনেন্ট সেটা হচ্ছে অবসেশন আর কম্পালশন, এই দুটো নিয়েই ওসিডি রোগটা হয়। আচ্ছা, এই যে আমরা সবসময় বলি কোনো একটা মানুষ বা বাড়ির মহিলাই, আমি উদাহরণ দিচ্ছি যে সবসময় উনি হাত ধুচ্ছেন, বাট এঁটো আমিষ নিরামিষ এই ব্যাপারটা নিয়ে খুব মানে একদম সবসময় একদম ওটা নিয়ে ভাবছেন, এটা কি ওসিডির মধ্যে পড়ে? আচ্ছা, একটা জিনিস প্রথমেই বুঝিয়ে দেওয়া দরকার, সেটা হচ্ছে যে অনেকের অনেক রকমের অভ্যেস থাকে, ঠিক আছে? যেমন কেউ খুব পরিচ্ছন্নতা পছন্দ করে, কেউ খুব গুছিয়ে কাজ করা পছন্দ করে, কিন্তু এগুলোকে ওসিডি বলা যায় না। তার কারণ হচ্ছে ওসিডির যেটা বললাম দুটো কম্পোনেন্ট, অবসেশন আর কম্পালশন। অবসেশনটা এমন হয় যে একটা আনওয়ান্টেড চিন্তা, অযৌক্তিক, সে নিজেও জানে যে চিন্তাটা অযৌক্তিক, সেটা বারবার করে আসে এবং সে ইচ্ছের বিরুদ্ধে সেই চিন্তাটা তার মাথার মধ্যে, মনের মধ্যে চলে আসে এবং এসে একদম বেশ এঁটে বসে, এবং সেখান থেকে সে কিছুতেই মুক্তি পায় না, যত চেষ্টাই করুক সেই অবসেশনটা, সেই বারবার আনওয়ান্টেড চিন্তাটা কিন্তু বারবার আসতে থাকে। এটা হচ্ছে অবসেশন। আর এই অবসেশন মনের মধ্যে যে টেনশন বা অ্যাংজাইটি তৈরি করে, সেই অ্যাংজাইটি থেকে মুক্ত হওয়ার জন্য মানুষ যখন একই কাজ বারবার করে সেটাকে বলা হয় কম্পালশন। এবার ওসিডিতে অবসেশন এবং কম্পালশনটা এমন লেভেলের বেড়ে যায়, তা যদি নন নেগোশিয়েবল হয়, মানে আমার সব কাজ চুলোয় যাক কিন্তু এই কাজটা আমাকে করতেই হবে, আমার কোনো কাজের জন্য যদি আমার জীবনে কোনো সময় না থাকে তাও আমি মেনে নিলাম, কিন্তু এই হাত ধোয়া বা পরিচ্ছন্নতাটা আমাকে করে যেতে হবে। যদি আমি কোনো কারণে না করতে পারি তাহলে আমার মনের মধ্যে তীব্র একটা অ্যাংজাইটি তৈরি হবে, ভীষণ একটা ভয়, অ্যাংজাইটি, উদ্বিগ্ন ভাব এটা তৈরি হয়। এবং এইগুলো করতে করতে আমার যদি লাইফের ইম্পর্টেন্ট কাজগুলো পিছনের দিকে চলে যায় এবং আমি সারা দিন এই কাজটা নিয়ে বারবার ভাবতে এবং করতে থাকি, তবেই এটা ওসিডি হয়। কিন্তু কেউ যদি খুব গুছিয়ে কাজ করে এবং টাইমে কাজ করে ফেলে, তাকে কিন্তু আমরা ওসিডি বলতে পারবো না। এরপর যেটা জানবো সেটা হচ্ছে, এর তো কিছু লক্ষণ আছে যেটাকে মেডিকেলি যখন ট্রিট করতে হয়, তো সেখানে কি লক্ষণ দেখে তো পেশেন্টদেরকে ভাবি যে না এটা ওসিডির মধ্যেই পড়ছে? আমাদের সাইকিয়াট্রিতে তো কোনো টেস্ট হয় না, যেমন একটু সিটি স্ক্যান করে নিলাম বা আলট্রাসোনোগ্রাফি করে নিলাম, লিভারটা একটু বড় হয়েছে বা একটা ইসিজি করে নিলাম। তো আমাদের সাইকিয়াট্রিতে একদম ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া থাকে, খুব স্ট্রিক্ট কিছু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া থাকে। সেই ক্রাইটেরিয়াগুলোর সাথে মিলিয়ে পেশেন্টের সাথে কথা বলে আমরা হিস্ট্রি নিয়ে এবং মেন্টাল স্টেটাস এক্সামিনেশন করে বুঝতে পারি ওসিডি হয়েছে। এবং সেই যেটা আমি আগেই বলেছি, এই অবসেশন মানে বারবার অযৌক্তিক চিন্তা আসবে, এই অবসেশন তারপরেই আসে কম্পালশন। এবং এই অবসেশন এবং কম্পালশন যদি তার ডেইলি অ্যাক্টিভিটিকে, তার জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ যে ডোমেনগুলো আছে সেগুলোতে সব কিছুকে খুব খারাপভাবে হ্যাম্পার করে, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে ওসিডি হয়েছে। ওকে, আচ্ছা, ইন্ট্রুসিভ থটস, যেটা মানুষের মাথায় আসে, তো সেটা কেন আসে?
আচ্ছা, ইন্ট্রুসিভ থট প্রথমেই বলে নেওয়া দরকার যে সাধারণ মানুষের যে কোনো সময়ে, সারা জীবনে কোনো না কোনো সময়ে এরকম ইন্ট্রুসিভ আনওয়ান্টেড হঠাৎ করে মাথায় একটা দুশ্চিন্তা ঢুকে গেল, এরকম আসতেই পারে। ঠিক আছে, সেইটা আসছে মানেই সেটাই যে অবসেশন বা সেটাই যে ওসিডির লক্ষণ তা কিন্তু নয়। ওসিডিতে যে ইন্ট্রুসিভ থটসগুলো আসে সেখানে পেশেন্টরা অত্যন্ত ভয় পেয়ে যায়, রিয়্যাক্ট করে এবং সেটাকে সত্যি বলে মনে করে। এই রিয়াকশানটাই কিন্তু নর্মাল লোকেদের জীবনে যে ইন্ট্রুসিভ থট মাঝে সাঝে আসে, যদি এমনটা হয় তাহলে আমার কি হবে, এর থেকে ওসিডিকে আলাদা করে দেয়। কারণ এই ইন্ট্রুসিভ থট ওসিডির পেশেন্টদের মধ্যে এলে তাদের কিন্তু সেই রিয়াকশানটা খুব খারাপ হয় এবং তারা ওটাকে এত সত্যি বলে মনে করে যে ওরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। সাধারণ লোক ইচ্ছা করলে কিন্তু সেই চিন্তাটা থেকে আবার পরে ভুলে গিয়ে ঘরের অন্য কাজ, ইম্পর্টেন্ট কাজে মন দিতে পারে, কিন্তু তারা সেই চিন্তাটা থেকে আর বেরোতে পারে না। তো এটাই হচ্ছে ইন্ট্রুসিভ থট, আনওয়ান্টেড থট, যেটা রিপিটেটিভ, বারবার আসছে, হঠাৎ করে ঢুকে গেছে মাথায়, এটাই ইন্ট্রুসিভ থট। এই যে আসছে থটসটা বারবার, এটার পিছনে কি সায়েন্টিফিক কারণ থাকে? আচ্ছা, যে কোনো সাইকিয়াট্রিক প্রবলেম, যে কোনো অসুখ, মানসিক অসুখ, সেগুলো হয় মাল্টিফ্যাক্টোরিয়াল। তার মানে হচ্ছে আমরা মাল্টিফ্যাক্টোরিয়াল মানে অনেকগুলো কারণে এটা হয়। আমরা কোনো নির্দিষ্ট করে এই কারণে ওসিডি হয়েছে বলে বলতে পারবো না। আমরা যে কোনো মানসিক রোগকে বায়ো সাইকো সোশ্যাল মডেলে এক্সপ্লেন করি। যেমন বায়োলজিক্যাল কজ হচ্ছে যার একটু জেনেটিক বা বংশগত ধারা আছে, ঠিক আছে। সাইকোলজিক্যাল মানে তার পার্সোনালিটি বা ব্যক্তিত্বের এক একটা ধারা থাকে, একটা ট্রেট থাকে। যাদের মধ্যে খুব অ্যাংজাইটির প্রবণতা বেশি বা অ্যানানকাস্টিক ট্রেট বলে, তারা ভীষণ খুঁতখুঁতে মানুষ, তারা সব কাজ নিজেরা করবে, অন্যকে কাজ দিতে ভয় পায় যে তারা বুঝি আমার মতন গুছিয়ে করতে পারবে না, সবটার জন্য আমাকেই রেসপন্সিবিলিটি নিতে হবে। এই ধরনের পার্সোনালিটির যারা মানুষ থাকে তাদের মধ্যে এই ওসিডি হতে পারে, বায়োলজিক্যাল কারণে হতে পারে, এবং সাইকোলজিক্যাল হলো এবার সোশ্যাল কারণ। বায়ো সাইকো সোশ্যাল, সোশ্যাল মডেল হচ্ছে যে হঠাৎ যদি কোনো লাইফে স্ট্রেস হয়, ঠিক আছে, এমন স্ট্রেসফুল ইভেন্ট হলো যার মধ্যে একটা প্রবণতা ছিল, তার ব্যক্তিত্বটাও ছিল সেই রকম, তারপর তার লাইফে একটা স্ট্রেস এলো, তখন কিন্তু ওসিডি হতে পারে। এবং এটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার, আমাদের ব্রেনের কিছু নিউরো ট্রান্সমিটারের ইমব্যালেন্সের জন্য এটা হয়, মেনলি সেরোটোনিন। এরপর যেটা জানবো সেটা হচ্ছে যে সাধারণ অভ্যাস ওসিডি এই দুটোর মধ্যে মানুষ রেগুলার একটা কাজ করছে, সেটা একরকম টাইপ অফ ওয়ার্ক একজন পার্সন করছে, একটা ওসিডি পার্সন তার বিহেভিয়ারাল অ্যাপ্রোচটা আলাদা। কি ধরনের আলাদা হয়? ওসিডিতে অনেকগুলো টাইপ হয়, যেমন হচ্ছে অবসেশন হতে পারে কন্টামিনেশনের ভয়, ঠিক আছে, যে আমার হাতে জীবাণু লেগে নেই তো। এই অবসেশন থেকে যে কম্পালশনটা হয় সেটা হচ্ছে ওয়াশিং হ্যাবিট, বারবার হাত ধুচ্ছে, বারবার হাত ধুচ্ছে, যেটা প্রয়োজনের থেকে অতিরিক্ত এবং যেটা করতে গিয়ে তার অন্য কাজগুলো ব্যাহত হচ্ছে, সেটা হচ্ছে ওসিডিতে থাকে। এবার এটা হচ্ছে ওয়াশিং টাইপের ওসিডি, তার মানে হচ্ছে কন্টামিনেশনের ভয় এবং কম্পালশনটা হচ্ছে হাত ধোয়া, ওয়াশিং। আবার অনেক সময় হয় অবসেশন অফ ডাউট, যে দরজাটা বন্ধ করেছি তো, গ্যাসের সুইচটা নবটা আমরা বন্ধ করলাম তো, বারবার চেক করা। এই চেকিং কম্পালশন হচ্ছে ওই অবসেসিভ ডাউটের সঙ্গে যে কম্পালশন হয় সেটা হচ্ছে চেকিং কম্পালশন। আবার অনেকের থাকে সিমেট্রি, দেওয়ালের ঘড়িটা একটু বেঁকা, আমার খুব কষ্ট হচ্ছে, খাটের চাদরটা একটু কুঁচকে আছে, আমি সহ্য করতে পারছি না, এবং বারবার করেই খাটের চাদর সে ঝাড়ছে এবং টান টান করে পাচ্ছে, এবং তাতেও সে খুশি হচ্ছে না। বইগুলো পরপর সাজানো, একটা থেকে আরেকটা যদি বেঁকে যায় তার প্রচণ্ড ভেতরে একটা ইরিটেশন হচ্ছে, কষ্ট হচ্ছে, এবং সে রেগে যাচ্ছে বাড়ির লোকের উপর যারা তার নিয়মে কমপ্লাই করছে না, সে তাদের উপর খড়গহস্ত হয়ে তেড়ে যাচ্ছে যে আমি বইটা গুছিয়েছি, বইটা নাড়া হলো কেন, এখান থেকে সরে গেল কেন, এটা বেঁকে গেল কেন। তো এইগুলো হচ্ছে, এটা নর্মাল নয়, এটা কিন্তু নর্মাল নয়। কিন্তু আমরা যে ডিসিপ্লিন লাইফে যে সকালবেলা কাজে বেরোনোর সময় ঘরটা ঠিক করে গেলাম, ব্যাগটা গুছিয়ে গেলাম, সেটা নর্মাল ডিসিপ্লিন, এটা ওসিডি নয়, এটা একেবারেই নয়। ওসিডি এইভাবেই আলাদা যে সারা দিন তারা ওই চিন্তাটা নিয়ে প্রিঅকুপাইড থাকে এবং ওই কাজটাই বারবার করতে থাকে। নেগেটিভ ইনটিউটিভ যে ধারণাটা, সেটাকে কিভাবে ওসিডির সাথে মানে বোঝানো হয়? নেগেটিভ কোনো একটা ধারণা, থট প্রসেস চলে আসছে এবং বারবার সে আমার হয়তো অ্যাক্সিডেন্ট হবে,
আমি রাস্তায় বেরোলে ধাক্কা খাবো, আমি পড়ে যাব, হ্যাঁ হ্যাঁ, মানে এই রাস্তায় বেরোলে একটা ভয় যে বাড়ি আমার এটা ঘটতে পারে, ওটা ঘটতে পারে, ওর তো ঘটেছিল এবার আমারও ঘটতে পারে, এই যে একটা নেগেটিভ থট প্রসেস সবসময় কাজ করে। এগুলো এক একটা ওসিডির টাইপ। যেমন হয় এরকম হয় যে আমার সঙ্গে কিছু খারাপ হবে না তো, এবং এর ফলে এই যে আমরা এতক্ষণ কি বললাম যে ওসিডির পরে একটা অ্যাংজাইটি হয়, ওসিডির অবসেশনের পরে অ্যাংজাইটি হয়, অ্যাংজাইটির পরে কম্পালশন দিয়ে আমরা ওই অ্যাংজাইটিটাকে কমানোর চেষ্টা করি। কিন্তু এই ধরনের যে অবসেশন থাকে সেখানে কম্পালশনটা না একটা মেন্টাল কম্পালশন হয়, সে নিজেই নিজেকে উল্টো চিন্তা দিয়ে বোঝায় যে যদি আমার কিছু হয়ে যায়, না না এরকম হবে না, যদি আমার থেকে কারোর কোনো ক্ষতি হয়ে যায়, না না আমি তো ভালো, আমি তো কারোর ক্ষতি করতে পারি না। এটা আরেক ধরনের ওসিডি আছে যেটাকে বলে ব্লাসফেমাস থটস, মানে আনওয়ান্টেড সেক্সুয়াল থটস আসে, বা পুজো আচ্চা করতে গেলে ভগবানের প্রতি একটা নেগেটিভ কমেন্ট মাথার মধ্যে চলে আসে, তখন সে নিজেই নিজেকে কার্স করে এবং নিজে উল্টো বলে যে ভগবান আমায় ক্ষমা করো, আমি এত খারাপ নই যে আমি তোমাকে এই ধরনের কথা বললাম। সুতরাং এই ধরনের নেগেটিভ থট আসা এবং এটা পরে একটা মেন্টাল কম্পালশন হয়। মেন্টাল কম্পালশন হচ্ছে কাউন্টার থট। একবার যদি সে বলে যে আমার থেকে এই লোকটা খুন হয়ে যেতে পারে, বা আমার থেকে এই অঘটন ঘটে যেতে পারে, তখন কাউন্টার থট আসে না না এরকম হবে না, এরকম হবে না, মানে নিজের মনই বলছে, নিজের মনে। আর ছোট বাচ্চারা যখন নিজের মনে এটা বলতে পারে না, তখন তারা দৌড়ে মায়ের কাছে বা বাবার কাছে আসে এবং এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য এক কথা 50 বার জিজ্ঞেস করে যে মা আমার কোনো ক্ষতি হবে না তো, আমার পরীক্ষা ভালো হবে তো, আমার রেজাল্ট ভালো হবে তো। এই কথাটা একবার দুবার ঠিক আছে, কিন্তু বাচ্চা যখন 50 বার 100 বার অনেকবার করে বলতে থাকে, তখন কিন্তু এটা ওসিডিরই পার্ট। এবং অনেক নরমাল না, অনেক বাচ্চা কেন, অনেক বড় মানুষ থাকে যারা এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য বাড়ির লোককে এক কথা 100 বার বলে, এবং 100 বার বাড়ির লোক যদি উত্তর না দেয়, তারা বাড়ির লোককে এমনকি ফিজিক্যালি অ্যাবিউজ করে যে কেন আমার কথার উত্তর দেওয়া হচ্ছে না। এবার যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে সমস্ত ফ্যামিলিতে কোনো মানুষের হয়তো এই প্রবলেমটা বা সমস্যাটা রয়েছে, সে তো নিজেও বুঝতে পারছে না, বাট তার এই প্রবলেমটার জন্য অন্যদিকে যারা আছে ফ্যামিলি অন্য মেম্বার্স, তারা তো মানে রীতিমতো ভুগছেন, হ্যাঁ তারাও এফেক্টেড হচ্ছে। তো সেই এফেকশনের মাত্রাটা কতটা হয়? আচ্ছা, ওসিডি যাদের থাকে তাদের ওসিডির জন্য প্রথম যেটা হয় মানসিক শান্তি চলে যায় একদম, তারপর তার অবসাদ হতে পারে, তার প্রচণ্ড একটা ইরিটেবিলিটি হতে পারে, সে সারাক্ষণই সে ভীষণ ক্রুদ্ধ এবং সবার একটা বিক্ষুব্ধ মানুষ, প্রত্যেকের কাজের মধ্যে খুঁত ধরছে এবং যারাই তার কাজে কমপ্লাই করে না তাদের উপর ভীষণ বিরক্ত হয়। সুতরাং তার মনের অবস্থা একদম খুব একটা নেগেটিভ মাইন্ডসেটে থাকে, তার মনের অবস্থা ভালো থাকে না। তারপর তার যে অন্যায্য দাবিগুলো, যে তার মতো করে বাড়ির লোককে চলতে হবে, এর জন্য ইন্টারপার্সোনাল রিলেশনশিপ কিন্তু নষ্ট হয়ে যায়। বাড়ির হয়তো বাচ্চাদের সে প্রচণ্ড পেটাচ্ছে যে তারা কেন বাইরের চটি পরে ঘরে ঢুকে পড়লো ভুল করে, বা কোনো জামা কাপড় পরে এসছে সেই জামা পরে কেন সোফায় বসে পড়লো, তারা কেন আগে গিয়ে স্নান করে এলো না, এবং যার ফলে বাড়ির সবার সাথে তার সম্পর্ক নষ্ট হয়। ঠিক আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার নিজের কাজ কারবার পুরো মাথায় উঠে যায়, কারণ সে কোনো কাজই টাইমে শেষ করতে পারে না, চাকরি চলে যেতে পারে, তার পড়াশোনা হ্যাম্পার্ড হতে পারে, তার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, এবং সে একটা খুব খারাপ একটা খুব মানে কষ্টকর মানসিক অবস্থার মধ্যে থাকে। এবং শুধু সে থাকে না, বাড়ির লোকেরাও থাকে, বাড়ির লোক একদম। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এটাকে বলে ফ্যামিলি অ্যাকোমোডেশন। মানুষ অনেক সময় দেখা যায় যে ফ্যামিলির অন্য মেম্বাররা না সংসারে শান্তির খাতিরে তারা কি করে, ওই অ্যাডজাস্ট করে। এই অ্যাডজাস্ট করতে গিয়ে তারা ভাবে যে সংসারে শান্তি আসছে, সেই মানুষটিকে বোধহয় একটু মেন্টাল সাপোর্ট দেওয়া হচ্ছে, কিন্তু তাতে করে রোগটা রিইনফোর্সড হয়। তার মানে রোগের লক্ষণগুলো কিন্তু সাপোর্ট পেলে বেড়ে যায়। সেই জন্য ফ্যামিলি অ্যাকোমোডেশন কিন্তু ঠিক নয়। এটাও কিন্তু প্রফেশনাল হেল্প যখন নেওয়া হবে, ডাক্তারকে শুধু পেশেন্টকে বোঝালে ট্রিটমেন্ট করলেই হবে না, ফ্যামিলি মেম্বারদেরও বোঝাতে হবে যে তাদের পেশেন্টের সাথে সম্পর্ক কেমন করতে হবে, কোন জায়গায় হ্যাঁ করতে হবে, কোন জায়গায় না করতে হবে, পুরোটাই কিন্তু বোঝাতে হবে। শুধু আমি ওষুধ দিয়ে দিলে কিন্তু ওসিডি ট্রিটমেন্ট ইনকমপ্লিট থাকবে। মানে অ্যাজ পার ইয়োর মানে যেটা মনে হচ্ছে আমার, সেটা হচ্ছে যে একজন পেশেন্ট তো পেশেন্ট,
তার সাথে তার ফ্যামিলি যারা ইনক্লুডেড আছে তাদের সবাইকেও কিন্তু কাউন্সেলিংয়ের পার্ট হতে হবে, একদম একদম। সো দ্যাট বাড়িতে যখন তিনি থাকছেন তখন তাকে তারা মেন্টাল সাপোর্টটা দেবে। হ্যাঁ, মেন্টাল সাপোর্ট, এবং কোন কোন জায়গায় তাকে আটকাতে হবে, কোন জায়গায় কনফ্রন্ট করতে হবে, কোন জায়গায় সাপোর্ট করতে হবে, সেটাও কিন্তু বলে দেওয়া হয়, সেটাও বলে এই দেওয়া হয়। ট্রিটমেন্ট কীরকম কী আচ্ছা, আছে? আমার কাছে যখন ওসিডি পেশেন্ট আসে আমি সবাইকে বলি যে শুধু যদি ওষুধ নিয়ে আপনি ঠিক হতে আসেন আমার কাছে তাহলে আমি ঠিক করতে পারবো না, কিন্তু ওসিডি, এটা মাথায় রাখতে হবে যে চিকিৎসা করলে ওসিডি কিন্তু কমে এবং একটা নর্মাল জীবনযাপন করা যায়, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। কিন্তু ওসিডি ট্রিটমেন্ট যদি আমি বলি তাহলে একই সঙ্গে ওষুধও লাগে, কাউন্সেলিং লাগবে। সেই কাউন্সেলিংয়ের কিছু ধরন আছে, সিবিটি, ইআরপি, এই ধরনের কিছু কাউন্সেলিং আছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সাইকো এডুকেশন অফ দ্য পেশেন্ট। হ্যাঁ, পেশেন্ট এবং তার বাড়ির লোককেও সাইকো এডুকেশন দিতে হবে এবং এই ফ্যামিলি অ্যাকোমোডেশন পার্টটাকে অ্যাড্রেস করতে হবে যে যদি একজন বারবার ঘর মোছে তাকে কিন্তু সংসারে শান্তির খাতিরে হ্যাঁতে হ্যাঁ মেলালে হবে না, কোন জায়গায় তাকে আটকাতে হবে, সেখানে শান্তির পরোয়া করলে চলবে না, তাতে কিন্তু রোগ বেড়ে যাবে। সুতরাং ওষুধ, কাউন্সিলিং, সাইকো এডুকেশন, ফ্যামিলি অ্যাকোমোডেশন এবং সর্বোপরি মেডিকেশন। হ্যাঁ, মেডিকেশন তো বটেই, সর্বোপরি ওকে একটু ধৈর্য ধরে রেগুলার ফলো আপে আসতে হবে। আমি একবার এলাম এবং আমি আশা করলাম পুরো নির্মূল হয়ে যাবে, এটা হয় না, একটু ধৈর্য লাগে। ট্রিটমেন্ট করলে সুস্থ স্বাভাবিক জীবন সম্ভব। মানে ওসিডি এমন নয় যে এটা সারবে না, কিন্তু প্রপারলি একটা ফলো আপ রুটিন ট্রিটমেন্টের মধ্যে থাকলে মোটামুটি তাও কতদিন, মানে কতটা সময় অ্যাভারেজলি? ওসিডি একটা ক্রনিক অসুখ এবং এটা না রিল্যাপসিং একটা কোর্স আছে, কখনো রেমিশন হয়, কখনো আবার কখনো হ্যাঁ রিল্যাপস করে। এবং অনেক সময় না এই ওসিডির ধরন বদলে বদলে আসে, মানে কারোর যদি ওয়াশিং হ্যাবিট আগে ছিল হয়তো ওসিডি কমে গেল, পরে হয়তো দেখা গেল তার চেকিং হ্যাবিট শুরু হলো, আবার কোনো সময় মাল্টিপল ওসিডি একসঙ্গে থাকতে পারে, ঠিক আছে? তো এটা একটু লং টার্ম ট্রিটমেন্ট লাগে। আমরা যেমন ডিপ্রেশনে বলি যে প্রথমে বছরখানেক ট্রিটমেন্ট করুন, ওসিডিতে এইভাবে কিন্তু বলা যাবে না যে 6 মাস করলে আপনি 6 মাসে এই যে 4টে আমি যে জিনিসগুলো বলেছিলাম সেটা কত রিজিডলি মেনটেন করা হয়েছে তার উপরে কিন্তু এর আউটকাম নির্ভর করে। তো এখন লাস্ট আমি যেটা জানবো ওসিডি নিয়ে সেটা হচ্ছে যে ক্রমাগত একটা পেশেন্টকে বাড়ির মা বা যে কেউ বা বাবা কন্টিনিউয়াসলি তাকে যে তোমার এরকম একটা অসুখ হয়েছে, এরকম একটা অসুখ হয়েছে, তো সেটা তো একটা ট্রমা তৈরি করে, মানে সেটা তো একটা ওভার থিঙ্কিং, স্ট্রেস, অ্যাংজাইটি, এগুলো সব কাজ করে। তো সেই ক্ষেত্রে সেই পেশেন্টটাকে যারা ওসিডি আছে, জেনে গেছে, ট্রিটমেন্ট চলছে এবং এইগুলো তার মধ্যে যথারীতি কাজ করছে, সেই ক্ষেত্রে সেই পেশেন্টটাকে কীভাবে কন্ট্রোল করা যায়? মানে অত্যন্ত অ্যাগ্রেসিভ মোডে সে চলে গেছে, ওষুধ খাচ্ছে, শুরু হয়েছে তার ট্রিটমেন্ট, বাট অ্যাগ্রেসিভ মোডে, যে অ্যাংজাইটি রয়েছে, ডিপ্রেশন রয়েছে, কথায় কথায় লেগে যাচ্ছে, ওভার থিঙ্কিং করছে না, এই সব সিমটমগুলোকে অ্যাড্রেস করেই কিন্তু ওষুধ দেওয়া হয়। দরকার হলে একাধিক ওষুধও দেওয়া যেতে পারে। খুব যদি রাগ বেড়ে যায় রাগ কন্ট্রোল করার ওষুধও দেওয়া যেতে পারে, ঘুম যদি কমে গেল তাহলে ঘুমের ওষুধ দেওয়া যেতে পারে, মাল্টিপল মেডিসিন দেওয়া যেতে পারে। একটা কেস স্টাডি আমাদেরকে শেয়ার কর, যে যেরকম খুব টিপিক্যাল বা কমপ্লিকেটেড কোনো একটা পেশেন্ট যার এরকম একটা ওসিডি প্রবলেম নিয়ে এসেছিল, এরকম একটা কিছু মাথায় আসছে কি? ওসিডি তো মানে প্রচুর আসে আমাদের। হ্যাঁ, নর্মালি সবচেয়ে বেশি নাম্বার অফ পেশেন্ট কী রকম টাইপের ওসিডি নিয়ে আসছে? বেশিরভাগ হচ্ছে ওয়াশিং টাইপ। হ্যাঁ, ওয়াশিং অ্যান্ড চেকিংটা অনেক সময় তারা আমাদের কাছে আসে না, তারা নিজেরাই ম্যানেজ করে। ওয়াশিংয়ের যে ওসিডি তাতে বাড়ির লোকেরা নিয়ে আসে যে আমরা আর পারছি না কমপ্লাই করতে, কিছু করুন, ওর তো জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, আমাদেরও কাজ কারবার মাথায় উঠেছে, তো ওয়াশিং টাইপ আসে। এবং এছাড়াও ব্লাসফেমাস থটস নিয়ে, যেমন রিলিজিয়াস ওসিডি, যেগুলো বাড়িতে মানে হয়তো নামাজ পড়তে গিয়ে বা বাড়িতে পুজো করতে গিয়ে খারাপ চিন্তা আসছে আল্লাহ সম্পর্কে বা ঈশ্বর সম্পর্কে, তখন তাদের মধ্যে প্রচণ্ড একটা গিল্ট তৈরি হয় এবং অ্যাংজাইটি তৈরি হয় যে এত খারাপ ভাবছি সুতরাং আমার লাইফে খারাপ কিছু হবে, তো তখন তারা ডিপ্রেসড হয়, কান্নাকাটি করে, কাজকর্ম নষ্ট হয়ে যায়, ঘুম চলে যায়, সেইভাবে তো আসে। আরও একটা বড় পার্ট থাকে, সেটা হচ্ছে যে সন্দেহ করা। এটাও তো ওসিডির একটা পার্ট। এখন সন্দেহ, পার্টনারকে সন্দেহ করা,
না, সেটা পার্টনারকে সন্দেহ করা এটা একটা অন্য ব্যাপার। আমরা অনেক সময় সন্দেহ কথাটাকে বুঝতে পারি না, সন্দেহ মানে সাসপিশন বলছে না ডাউট বলছে। ডাউট যদি হয় তাহলে সেটা ওসিডি, আর সাসপিশন যদি হয় সেটা তাহলে কিন্তু ডিলিউশনাল ডিসঅর্ডার, সেটা অন্য, আলাদা। হ্যাঁ সেটা একটু আলাদা সেটা। যাই হোক, হ্যাঁ। তো মোটামুটি ওসিডি নিয়ে আমরা এইটুকু, আমার মনে হয় অনেকটাই মানে বন্ধুদের অনেকটাই হেল্প লাগবে জানার জন্য। তো অসংখ্য ধন্যবাদ সঞ্চারী এতটা সময় আমাকে দেওয়ার জন্য। দর্শকবৃন্দদের জন্য কিছু অ্যাডভাইস বা কিছু টিপস যেটা কাজে লাগবে তাদের। হ্যাঁ, যাদের ওসিডি আছে তাদের বলি, আপনি কখনোই মনে করবেন না যে আপনি একা। বহু মানুষের ওসিডি আছে, ওসিডি ট্রিটমেন্ট সম্ভব। লজ্জা পেয়ে রোগের সিমটম চেপে রাখার কোনো দরকার নেই, প্রফেশনাল হেল্প নিন। যত তাড়াতাড়ি প্রফেশনাল হেল্প নেবেন আউটকাম তত ভালো হবে। এবং বাড়ির লোকেদের বলার দরকার যে তারা আপনার মানুষটির সাথে থাকুন আপনারা, এবং তাকে সাপোর্ট করুন, কিন্তু তার ওসিডি রিলেটেড সিমটম বা কাজ কারবারে সাপোর্ট নয়, কিন্তু তার যে মানসিক কষ্ট সেই কষ্টটাকে অনুধাবন করে তার পাশে থাকুন। আর এটাকে স্টিগমাটাইজ করবেন না, বারবার বলে। হ্যাঁ, এটার চিকিৎসা সম্ভব এবং নিরাময় সম্ভব। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সবাইকে এই এপিসোডটা দেখার জন্য, এবং লাস্ট পর্যায়ে চলে এসেছে। অসংখ্য ধন্যবাদ ডক্টরকে আমার সাথে থাকার জন্য। যেটা বলবো সেটা হচ্ছে যে মেন্টাল ইলনেস বা সিকনেস বা মানসিক অবসাদ এই সবগুলোরই কিছু না কিছু সলিউশন আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সেটা যখন ফ্যামিলিতে কারোর একটা এরকম সমস্যা হচ্ছে এবং সেটা যখন ফ্যামিলির অন্য মেম্বার্সরা দেখছে, তারা যেন অবশ্যই সেটাকে নোটিস করেন এবং নোটিস করে সেটার যেন একটা সলিউশনের দিকে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগোন, এবং একজন ডক্টরের কাছে গিয়ে সেটার পরামর্শ নেন, এবং যাতে ওনাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায়। এটুকুই বলবো। এটার সাথে আজকের মতো এখানেই শেষ করব। রাইট ইনসাইড উইথ সোমালিতে দেখতে থাকুন, আমার সাথে আরও অনেক পর্ব নিয়ে হাজির হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।